ম্যাচ পরবর্তী সময়ে কিছু দিলে কি আসলে কিছুটা দর্শকদের মধ্যে কনফিউশন কমতো বলে মনে করেন, নাকি আসলে এটা বিতর্কই বাড়াচ্ছে? এইবারের যে ওয়ার্ল্ড কাপটা সেখানে ঠিক যেই সব জায়গায় খুবই স্পর্শকাতর কিছু ডিসিশন আসছে, এই মেবি অফসাইড, যেহেতু ইনসিডেন্টটা এগেইন আবার আর্জেন্টিনার দিকে। লা লিগায় এবার আবার একটা এল ক্লাসিকো, দুর্দান্ত একটা এল ক্লাসিকো দেখতে যাচ্ছে, এরকম কিছু। রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নেই, হ্যাঁ, মানে খেলা শুরু হওয়ার আগে কিন্তু কুকুরাকে রিয়াল মাদ্রিদ নট ইভেন ভার্বাল ডিল এগ্রিমেন্ট সাইন করায় ফেলছে। কিন্তু আর্সেনালের এই ক্ষেত্রে এবার সিজনে একটা দুর্ভাগ্যজনক বিষয় বলতে হবে। প্রথম দিকে যদি আর্সেনাল খুব বেশি পিছায় না যায়, রাইট টাইমে আবার এদেরকে টিমে পাই যাবে বলে আমার কাছে মনে হয়। টপ 6 এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য অনলি ক্লাব যারা আসলে 100 মিলিয়ন স্পেন্ড করে নাই। না, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে টটেনহাম আসলে এবার বলা যেতে পারে ডেসপারেট মুভ যাকে বলে। কে হবে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই সব আলোচনার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপ ফুটবল আমরা শেষ করে এসেছি। চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা, আমরা সবাই জানি। কিন্তু এখন বিশ্বকাপের আলোচনা শেষ, এখন সবাই ব্যস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা কি হতে চলেছে। মরিনোকে নিয়ে কি আলাদাভাবে চিন্তা ভাবনা করছেন হ্যান্সি ফ্লিক? কি হতে যাচ্ছে ইপিএল এর ট্রান্সফার মার্কেট, কি হতে যাচ্ছে লা লিগার ট্রান্সফার মার্কেটে? আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ভিউজ বাংলাদেশ প্রেজেন্টস স্পোর্টস লাইভ উইথ এসবি, পাওয়ার্ড বাই রেভিট হোল। আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন রফিকুল রুমেল সানা। আমরা আগে একটু বিশ্বকাপের যে ফেলে আসলাম বিশ্বকাপ, সেই বিশ্বকাপের কিছু জায়গা নিয়ে আমরা যদি আসলে শুরু করি। আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচে এমবোলোর যে আসলে রেড কার্ড ছিল, সেকেন্ড ইয়েলো কার্ড, যেটা পরবর্তী রেডে ডাইভার্ট হয়, সেই বিষয়টি আসলে একটি ভুল ছিল। মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এই বিষয় নিয়ে আসলে আপনি যদি কিছু একটু বলতেন। রাইট, সো এখন তো আসলে এটা কালকে ফুটবলের একটা গভর্নিং বডি থেকে বিবৃতিটা এসছে দেখে আমরা এটা নিয়ে কথা বলছি। তো খেলাটা আসলে যখন হয়েছিল তখনই আসলে এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। সো ফার্স্ট অফ অল এটা নিয়ে আমরা মনে হয় সবাই অনেক কথা বলছি, ফেসবুকে অনেক কথাবার্তা হয়েছে জিনিসটা নিয়ে। তো প্রথম জিনিস হচ্ছে এমবোলো ওয়াজ অন দ্য ফার্স্ট ইয়েলো কার্ড, এবং তার সাথে আসলে একটা ছোটোখাটো কন্ট্রাকশানের পরে সে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার সময় আসলে তাকে পারদেশ পিছন থেকে ট্যাপিং করছে কি করে নাই, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট ডিসকাশন। রেফারি যেটা করেছেন, তিনি পারদেশকে একটা ইয়েলো কার্ড দিয়েছেন। এখন যেই জায়গাটায় বিতর্কটা সেটা হচ্ছে যে এইরকম ঘটনা কিন্তু খেলার মাঠে অনেক হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। মানে প্যারাগুয়ে ফ্রান্সের খেলাও একই ঘটনাই ঘটছে। ইনফ্যাক্ট এই জুরিসডিকশনের মধ্যে কিন্তু ওইটা প্যারাগুয়ে ইউএসএ একটা রেফারেন্স আসছে, কিন্তু ওগুলা নিয়ে কিন্তু মিডিয়াতে কোনো কথা নাই, যে আর্জেন্টিনা বলে কি কোনো সন্দেহই নাই যেহেতু এটা আর্জেন্টিনা, সো এটা নিয়ে বিভিন্ন সাইডে আলোচনা থাকবে। কিন্তু এখানে মিস্টেকেন আইডেন্টিটি যদি বলা হয়, আসলে এই বিষয়টা কি আসলে এরকম বলা যেতে পারে? এবার যদি বলি আমি 2026 ওয়ার্ল্ড কাপে ভারের ভিআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অর ভার, আমি যদি বলি ফুল ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন প্রসেস ছিল, এবং বিভিন্নভাবে তারা আসলে ভারের ইনফ্লুয়েন্সটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখেছে। যেটা নিয়ে আসলে কোনো বিবৃতি, যেটা আমরা ইপিএল এর ক্ষেত্রে দেখি, ইউসিএল এর ক্ষেত্রে দেখি ম্যাচ শেষে বিবৃতি, আর এবার আমরা দেখলাম বিশ্বকাপ শেষে অনেক শেষে বিবৃতি। ম্যাচ পরবর্তী সময়ে কিছু দিলে কি আসলে কিছুটা দর্শকদের মধ্যে কনফিউশন কমতো বলে মনে করেন, নাকি আসলে এটা বিতর্কই বাড়াচ্ছে? এটা আসলে আমাদের বলার কোনো উপায় নাই। আমরা যেটা বলতে পারি, সাধারণ দর্শকের পার্সপেক্টিভ থেকে, খুব অ্যানালিস্ট এখানে না হই, সেটা হচ্ছে যে কোনো খেলায় যখন একটা ভার সিচুয়েশান আসে, তখন ব্রডকাস্টার কিন্তু সাধারণ দর্শকদের জন্য অনেকগুলো অ্যাঙ্গেলে জিনিসটা দেখায়। আপনি জাস্ট আর্জেন্টিনার কথাই বলি, গত ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের সাথে মেসির যে থার্ড গোলটা আলভারেজের পশ্চাৎ দেশের অল্প একটু বেরোয়ছিল, হ্যাঁ, সো ওইটা আমরা কতবার দেখছি আসলে, ওইটা তো 8বার 10বার দেখছি। মানে অ্যান্ড একটা বড় সময় কমেন্টেটররা কিন্তু এই ডিসকাশনটা করতে থাকে, এটা কি গোল হয়েছে বা হয় নাই, কতটুকু এটা সেটা অনেক ডিসকাশন থাকে। টু দ্য কন্ট্রারি অফ এভরিথিং, এইবারের যে ওয়ার্ল্ড কাপটা সেখানে ঠিক যেই সব জায়গায় খুবই স্পর্শকাতর কিছু ডিসিশান আসছে, সেসব জায়গায় আমি জানি না, আপনি বলতে পারবেন যে ভারের কিন্তু ওই রিপ্লেটা আমরা দেখিই নাই। আমরা কিন্তু দেখি না ফাইনালে আসলে কেন ফার্নান্দো তোরেসের গোলটা অফসাইড হয়েছে, ওইটা কিন্তু একবারের বেশি দেখায় নাই। এমবোলোর যে ঘটনাটা যেটা নিয়ে আমরা আলাপ করছি, সেখানে পারদেশকে হলুদ কার্ড দেখানো হয়েছে। ভারের ইন্টারভেনশন হইতে পারে কি নিয়ে, যে এটা আসলে হলুদ কার্ড হয় না। ফার্স্ট হলুদ কার্ডে কি ভার ইন্টারভেন করতে পারে কিনা সেটাও একটা কথা। সো এই যে জিনিসগুলা, এক্ষেত্রে আরেকটা ভারের রুলস, অ্যাজ পার রুলস, ভার আরেকটা ক্ষেত্রে ইন্টারভেন করতে পারে, যে এটা আসলে কি পারদেশ যে ইয়েলো কার্ডটা দিয়েছে, এটা পারদেশ না, এটাকে আসলে লিসেন্দ্রো মার্টিনেস পেতে পারে কিনা, বা একই দলের মিস্টেকেন আইডেন্টিটির ক্ষেত্রে অপোনেন্টের ক্ষেত্রে আসলে এটা ইন্টারফেয়ার করার কথা না, ওরা তো, আমরাও সেটাই বলছি। আজকের
বিবৃতিতেও কিন্তু তাই আসছে এবং আমরা নিশ্চয়ই দেখছি যে ধরেন যে সময় VAR ছিল না বা গত কয়েক বছর ধরে যখন VAR ছিল তখন রেফারিরা কিন্তু খেলার টেম্পো সাথে মোটামুটি অনেকগুলা সিরিয়াস কল নিচ্ছে। যেমন আমরা কিন্তু জানি না যে এমবুলোকে আসলে ফেক করে পড়ে গেছে নাকি ও একটু ধাক্কা খায় পড়ে গেছে। এই যে জাজমেন্টের যে সামান্য একটু ফাঁক, এটার জন্য তো খেলাটা চেঞ্জ হয়ে গেছে। সুইজারল্যান্ড তখন মাত্র টেম্পোতে আসতেছিল, মাত্র গোল দিচ্ছে কিন্তু। সো এই লাল কার্ডটার পরে কিন্তু খেলাটা পুরো অন্যরকম হয়ে গেছে। সো যন্ত্র যদি ঠিক করে যে ও আসলে রেফারিকে কলই নিতে দিবে না এবং সেই রকম সুবিধা যদি মানে এই একটা বিতর্কিত হয়ে যাবে, যদি একটা দলই বারবার পাইতে থাকে তাহলে এটা নিয়ে আসলে কথা হবেই না। এটা একটা দল পাওয়ার ক্ষেত্রে আবার একটা বিষয় যদি বলে যাবি সেটা হচ্ছে আমরা মানে যান্ত্রিক বলি বা প্রযুক্তির ব্যবহার বলি, যেটাই বলি। আমরা যদি দেখি ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ, যদি যেটা বলা হতে পারে এবার ওয়ার্ল্ড কাপের সম্ভবত সুপার ফাস্ট ম্যাচ, একদম সুপার ফাস্ট, মানে রেফারি আসলে দেখা গেছে মাঠের এই মুহূর্তে এই ডি বক্সে, পরের মুহূর্তে ওই ডি বক্সে, মানে প্লেয়াররা যতটুক গ্রাউন্ড কাভার করেছে আমাদের রেফারি তার ডাবল কাভার করতে যাচ্ছে, একবার বলছে এদিকে একবার যাচ্ছে ভিআরে। ওভারঅল মিলে আবার যদি কি আরও কিছু বিতর্কের বিষয় আছে যেগুলো আর্জেন্টিনা অনেকে বলছে ফেভার পাচ্ছে কি পাচ্ছে না, এগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে। কিন্তু ওভারঅল যদি প্রযুক্তির যে জায়গাটা, ডেভেলপমেন্টের যে জায়গাটা, ফিফা যেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তার মধ্যে যদি আমি বলি ভিআরের যে ইন্টারভেনশনের জায়গাগুলো, আপনি যেটা বললেন যে ফেরান টোরেসের গোলের ক্ষেত্রে ইয়ের বিষয়টি, আমার এখনো ইনফ্যাক্ট আরেকটা যে গোল ফার্স্টে বাতিল হলো ওটা আসলে কে কাকে ফল করেছে এটা তো আমরা কেউই বুঝলাম না। আমি জানি না আপনি বুঝতে পারছেন। একইভাবে আপনি যদি ইংল্যান্ডের সাথে ম্যাচটা যদি আর্জেন্টিনা, একটা হাই ভোল্টেজ ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে পুরো ওয়ার্ল্ডের একটা সেমিফাইনাল, এবং আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানে একটা ফকল্যান্ড বা বিভিন্ন কিছু নিয়ে একটা উত্তেজনা থাকেই। সেখানে আপনি দেখেন কমেন্টেটর বলছেন ইটস অফসাইড, যখন মেসির ফার্স্ট এটা যখন তখন বলছে হি মে বি অফসাইড, হি মে বি অফসাইড। অফসাইড বেশ কয়েকবার জিনিসটা উচ্চারণ দর্শকদের মধ্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়। এই ক্ষেত্রে আসলে ক্যামেরা টেকনোলজি যেটা দেখাই নাই এবং কিন্তু পরবর্তীতে অন্যান্য ক্যামেরা দেখা যাচ্ছে না সে আসলে অফসাইড না, কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করে অফসাইড কিন্তু না আসলে, মানে ইংল্যান্ডের ওই গোলটা মানে যেটা মেসি পাস দিল এবং ফার্নান্দেজ গোল দিল ওটা অফসাইড না, কিন্তু মেইন ব্রডকাস্টার কিন্তু দেখাইলোই না। মানে এটা কি তাহলে কি বলবো যে প্রযুক্তি আসলে এই কনফিউশনটা কিছুটা ইচ্ছা করেও কি রেখে দিচ্ছে তার, মানে দর্শকরা যাতে আলোচনা করে, নাকি আসলে এটা খেলার টেম্পোটা আসলে কিছুটা বিতর্কিত করার একটা এটা তো এই উত্তর তো আসলে আমাদের কারো জানা নাই। আসলে যদি কেউ এত মেটাকুলাস প্ল্যান করে থাকে, মানে ইট ওয়াজ ব্রিলিয়ান্ট আর কি, মানে এই যে ডিসকাশনগুলো থামছে। মানে ইংল্যান্ড ভার্সেস আপনি ঘানা ম্যাচে যদি দেখেন, ঘানার একটা ইয়ের সময় পিকফোর্ডের একটা ফাউল এরিয়া ছিল, হ্যাঁ, এবং পরে বলা হলো যে বিল্ড আপে এটা এই ছিল, এবং এটা পর দুইটা ইনসিডেন্ট ছিল। একটা ছিল কিন্তু আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে, আরেকটা ছিল ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ নিয়ে, যেখানে আলমিরন রেড কার্ডটা পায়। তো ওভারঅল মিলে আসলে এই ঘটনাটা নিয়ে খুব একটা বেশি আলোচনা নেই, কিন্তু এই দুইটা ঘটনায় আজকে আমরা যদি বলি যে সময়ের ব্যবধানে আসলে বিবৃতিটা আসলো, বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন দল সবাই জানে, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস কারা জিতছে, সব কিছুই ডিসাইডেড। তার অনেক দীর্ঘ সময় পরে আসলে একটা বিবৃতি আসলো। এই বিবৃতিটা আসলে কি কোনো এফেক্টিভ কিছু কি, মানে এটা জাস্ট এফেক্টিভ কিছু না, বাট আমার মনে হয় যে মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেটা পড়ে বুঝলাম আর কি, যে এফএসসিপি হোক আর যে কোনো অর্গানাইজেশনই হোক, ওদের আবার নিজস্ব অডিটের কমপ্লায়েন্সের কিছু ব্যাপার থাকে। যে আমরা যেরকম শুনি না রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া যায় না, এটা শুনি না, তো ওদের আবার ধরেন ওকে কথা বলতে হইলে যে ওইখানে যেমন পিজিএমএল থাকে, সো এদেরও তো কিছু প্রসেস আছে, এদেরকে ফুটেজগুলো আনতে হয়েছে, অডিট দেখতে হয়েছে, রেফারির সাথে আসলে কথা বলতে হয়েছে। ফিফা যেটা করতে দিচ্ছিল না, মানে এটা দিতে পারেও না আসলে, অনগোয়িং ওয়ার্ল্ড কাপের সময় তো আসলে এই অডিট হবে না, সো ইট উইল টেক সাম টাইম। সো সেই জন্য যতটুকু ডিস্টেন্সে আসছে সেইটা টাইমটা খুব বেশি সন্দেহজনক না, বাট যেহেতু ইনসিডেন্টটা এগেইন আবার আর্জেন্টিনার দিকে, এই কারণে আবার গ্লোবাল মিডিয়া খুব এটা নিয়ে সরব হয়ে গেছে। তবে এখানে আরেকটা বিষয় কিন্তু বলে রাখতে হয়, আর্জেন্টিনার বিষয়ে আসলে যে ধরনের মানে ধরেন আর্জেন্টিনার ভক্তরা তো মনে করতে পারে বা তারা মন খারাপ করতে পারে যে হ্যাঁ এরকম, কিন্তু বাট ওয়ার্ল্ড ফুটবল বা ওয়ার্ল্ড কাপ ফুটবলে কিন্তু এই ধরনের বিষয় কিন্তু নতুন না। আমরা যদি একটু পিছনের ট্রেন্ড যদি দেখি, 2002-এ রিভালদোর একটা ইস্যু ছিল, সেখানে টার্কির একজন প্লেয়ার রিভালদোর ডাইভে বাট ব্রাজিল পেনাল্টি পায়,
কিন্তু টার্কির একজন প্লেয়ারকে রেড কার্ড দেখতে হয়, কিন্তু তার চেয়ে তো ভয়াবহ ছিল সাউথ কোরিয়া ভার্সেস ইতালি ম্যাচে, যেখানে টটি রেড কার্ড, কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা আসলে অনেকভাবে ফিফা পরবর্তীতে আসলে ওয়ার্ল্ড কাপের পরে আসলে এগুলোর ইনভেস্টিগেশন করে। মোরেনো নামে ইতালি ভার্সেস সাউথ কোরিয়া ম্যাচের রেফারি ছিল সম্ভবত মোরেনো, এবং মোরেনো পরবর্তীতে নিজেও ভুল স্বীকার করে এবং ফিফাও কিন্তু বলে হ্যাঁ ওইটা ভুল ছিল, কিন্তু ততদিনে আসলে খেলার রেজাল্ট আসলে যা হওয়ার তা তো হয়েই আছে, রেড কার্ডও হয়ে আছে। সো এটা আসলে গেমের আলোচনাকে হয়তো বা আলোচনা সমালোচনার জায়গা হয়তো বাড়ায়। গেম আসলে গেমের যে সৌন্দর্য সেটা আসলে ওই 90 মিনিট এবং তার সাথে বাড়তি যোগ হওয়ার সময় আমরা ওইখানেই আসলে খেলাটা ওইখানেই রেজাল্ট যেটা হচ্ছে ওইটাই মেনে নেয়, যারা মেনে নিচ্ছে তারাই আসলে ফুটবলটা এনজয় করতে পারছে, আমি দিন শেষে এটা মনে করি। আপনার কি মনে হচ্ছে এরকম কিছু? এরকমই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে এখন কিন্তু সাধারণ মানুষজন অনেক বেশি অ্যানালিস্ট, কারণ অনেক ডেটা পাওয়া যায়। সো সবাই কিন্তু ধরেন ফেসবুকে আপনি দেখবেন সবাই এক্সজি বুঝে, অ্যাসিস্ট, তারপরে গোল অ্যাসিস্ট, এগুলো কিন্তু সবাই বুঝে, এবং প্রত্যেকে এই স্ট্যাটগুলো ইউজ করে নিজের অ্যাঙ্গেলে যাকে পছন্দ করে প্লেয়ার বা টিম তাকে কিভাবে আসলে গ্লোরিফাই করা যায়। তো সোশ্যাল মিডিয়ার এই যুগে তো ভাইরালিটির একটা মানে ভূমিকা আছেই। এই যে এক ভাই দেখলাম ফেসবুকে, মানে এক ভাই না অনেক ভাই দেখছি যে মানে কেন আসলে আর্জেন্টিনা ফাইনালে খেলে নাই, স্নাইপার ছিল, কেন আসলে মেসির ওয়াইফকে দেখা যায় নাই। মেসির ওয়াইফ ছিল কিন্তু স্টেডিয়ামে, তারপরে ছিল, তারপরে হচ্ছে সিমিওনিকে কেন দেখা যায় না। এখন সিমিওনিকে এটা খেয়াল করতে হবে যে ব্রডকাস্টাররা কিন্তু সিমিওনি কোথায় বসছে সেটা নিশ্চয়ই মানে গ্লোবাল ব্রডকাস্টাররা জানে, তারাও কিন্তু ফাইনালে ইচ্ছা করে আসলে এদেরকে খুব একটা জিনিস দেখায়নি। তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে খেলার বাইরের যে খেলাটা, এটা ফিফা, ব্রডকাস্টার, বাকিরা খুব ভালোই বুঝছে, এবং এটার পিছনে খুব দারুণ একটা রিসার্চ আছে আমার কাছে মনে হয়। সে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার এতদিন পর আমরা আসলে ওয়ার্ল্ড কাপ নিয়েই কথা বলতেছি। সো আই থিঙ্ক সেই পয়েন্ট অফ ভিউ থেকে দে আর রাইট। এবং এই ক্ষেত্রে হাইড্রেশন ব্রেক একটা এক্সাম্পল হতে পারে, যে হাইড্রেশন ব্রেক নিয়ে এত সমালোচনা হচ্ছে, এবং সেই হাইড্রেশন ব্রেকই হয়তো বা আমরা ইন ফিউচার অদূর ভবিষ্যতে আমরা দেখবো ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার মতো ম্যাচেও কিন্তু চলে আসতে পারে। যাই হোক, সেটা ইয়ের বিষয়ে, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগার কথা বলছিলাম, আমরা এবার একটু ট্রান্সফার মার্কেটের দিকে চলে আসি। আসলে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দিয়েছেন স্পেশাল ওয়ান হোসে মরিনো, এবং তার এখন পর্যন্ত যে ট্রান্সফার স্ট্র্যাটেজি এবং যেভাবে আসলে বার্সেলোনা উঠছিল লা লিগা, বিগত লা লিগাগুলোর ধারাবাহিকতা বলি বা ইভেন এল ক্লাসিকোর ধারাবাহিকতা যদি বলি, ইউসিএলও খারাপ খেলে না, ইউসিএলও কিন্তু যেভাবে মানে আর্সেনাল না হলে তো চলে যেত। ইনফ্যাক্ট বলা যেতে পারে আসলে মানে তার ব্যাড লাক, তার রেড কার্ডগুলো, তার ইয়াং ডিফেন্ডার এবং এটা ব্যাড লাক বলা যেতে পারে। সো আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই এবার আমরাকে আশা করতে যাচ্ছি যে আমরা এবার একটা লা লিগায় এবার আবার একটা এল ক্লাসিকো, দুর্দান্ত একটা এল ক্লাসিকো দেখতে যাচ্ছি, এরকম কিছু। এল ক্লাসিকো তো একটা আলাদা হিসাব, সেটা বাট আপনি যেটা সম্ভবত জানতে চাচ্ছেন যে গতবার আসলে একটা ম্যাথমেটা লাল লিগা হয়েছে অনেক বছরের মধ্যে, মানে ইট ওয়াজ কমপ্লিটলি বার্সেলোনা ডমিনেটেড অ্যান্ড হ্যান্সি ফ্লিক ম্যাজিক অ্যান্ড এভরিথিং। সো লাইক রিয়াল মাদ্রিদকে আসলে খুঁজে পাওয়া যায় নাই, তাই তো। সো স্পেশাল ওয়ান তো আসলে একটা ব্যাপার, বিকজ ও কিন্তু বলছে আই হ্যাভ কাম হিয়ার ফর অ্যান আনফিনিশড বিজনেস। সো এটা নিয়ে কিন্তু আমি জানি না আপনার কি মনে হয় সৈকত, মানে ওনার আনফিনিশড বিজনেসটা কি আছে? বিজনেস তো ওনার শুনি সবকিছুই জিতেছে, কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হলো যে ওনার আসলে এবার উনি যে দলটা, মানে এবার আসলে উনি মানে আপনি রিয়াল মাদ্রিদের গত সিজনটা যদি একটু দেখেন, আসলে ড্রেসিং রুমের মানে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে এই ধরনের ঘটনা নতুন না, কিন্তু এই ধরনের এমনভাবে এবার সামনে এসছে যেটা আসলে কন্ট্রোল করা অনেক ম্যানেজারের পক্ষে হয়তো পসিবল না, এবং একটা সিজনের মধ্যে নানা ধরনের সিচুয়েশন তাদেরকে ফেস করতে হচ্ছে, এমন একটা সময় তারা এসছে, এবং একটা রিভিল প্রসেসের একদম স্টার্টিং মোমেন্টটাতে বলা যেতে পারে মরিনো কিন্তু এবার দায়িত্ব নিয়েছে। এবং খেয়াল করে দেখবেন আপনি ওয়ার্ল্ড কাপের শুরুতে কিন্তু বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে যেভাবে উঠছিল, এবং ওয়ার্ল্ড কাপের শেষে রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে মুভ করছে, মানে আগেই মুভ করেছিল, কিন্তু কুকুয়ারার ঘটনাটা দেখেন, স্পেনিশ মিডিয়া কিন্তু এটা নিয়ে ধরেন স্পেনের প্রাইম মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার ইনভলভ হয়ে গেছে যে ফর দ্য ফার্স্ট টাইম স্পেন ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নেই। মানে খেলা শুরু হওয়ার আগে কিন্তু কুকুয়ারাকে রিয়াল মাদ্রিদ নট ইভেন ভার্বাল ডিল এগ্রিমেন্ট সাইন করে ফেলছে, মানে ও মাঠে নামছে কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসেবে। এটা একটা হিউজ লেভেলের একটা মার্কেটিং ছিল, যারা আসলে বার্সেলোনা বলি বা বলি যে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার স্পেন দলে নেই, মানে এটা আসলে কি ধরনের, মানে এটা আমরা নিউজ যারা কাজ করে তারাও আসলে দেখেছে জিনিসটা, এইটা আসলে একটা সিরিয়াস স্টেটমেন্ট ছিল যে কুকুরা নিয়ে নিল। এবং ওয়ার্ল্ড কাপের পরবর্তীতে যে স্টেটমেন্টটা দেওয়ার পরে আসলে আমি বলবো এটা আপনার কাছে কি এরকম কিছু মনে হচ্ছে কিনা যে
আলভারেজ নিয়ে কিন্তু একটা হাইপ কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে বার্সেলোনার নামের সাথে ছিল, কিন্তু বার্সেলোনা, অ্যাথলেটিকো, রিয়াল মাদ্রিদও ছিল ওটার মধ্যে কিছু। রিয়াল মাদ্রিদ ছিল, রিয়াল মাদ্রিদ তো বিট করছিল হ্যাঁ। ফরমালি। যদি শুধু লা লিগা থাকে তাহলে এই তিনজনই কিন্তু মানে এই তিনটা ক্লাবের মধ্যে একটা কিন্তু ট্রায়াঙ্গেলের মতো চলছিল। কিন্তু আপনি যে দেখেন বিশ্বকাপের পরে যখন রদ্রির নামটা যখন আবার রিয়াল মাদ্রিদের সাথে আসছে, রদ্রি হয়তো বা মানে পজিশন বেসড ফুটবলের রদ্রির আসলে মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা যেটা দেখেছি এবং পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে ওর চেয়ে বেশি বাস্তব কেউ দেয় নাই। এবং তার হিট ম্যাপ যদি বলা হয় পুরো গেম কন্ট্রোল, এবং এই জায়গায় আসলে কি বার্সেলোনাকে এখন আসলে একটু চিন্তা ভাবনা করছে ডিফারেন্ট ভাবে, কারণ ফ্র্যাঙ্কি ডি ইয়ং ইনজুড। সো আলভারেজকে 130-150 দিয়ে দিবে নাকি আসলে মিডফিল্ডে তার রিইনফোর্সমেন্ট দরকার বলে মনে করছেন? আমার ধারণাটা বলি, আমার ধারণা হচ্ছে যে আলভারেজ ডিবেটটা আসলে ওভার। এটা ওয়ার্ল্ড কাপের সময় যে কারণে হাইপটা হয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ মানে প্রিটি মাচ, ওরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্লাব। সো ও যতটুকু ইগো ফাইট হয়েছে ম্যানেজমেন্টের মধ্যে সেটা বাদ দিয়েও যদি বলি, ও আলভারেজকে আসলে ছাড়বে না এবার, এটা হচ্ছে আসল কথা। এবং রিয়াল মাদ্রিদ মাঝখানে মেক শিওর করছে যে বিডটা করে জিনিসটাকে অফিসিয়েট করছে। সো ওর যখন 140 বিড রিজেক্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে যে এই টাকাতেও আসলে হবে না। তো এখন গল্প হচ্ছে দুইটা, এগুলা তো স্প্যানিশটা তো একটু ডিফারেন্ট, ইপিএলের মতো না। সো এই দুইজনই আসলে একটু পাগলাটে টাইপের, ল্যাপোর্টে পাপা ফ্লোরেন্টিনো দুইজনই পাগল। সো ওনারা আসলে হার্ডবলটা খেলবে যতক্ষণ আসলে প্রেশার রাখা যায়, কেউ তো জানে না আসলে শেষ মুহূর্তে কী হবে। বাট আপনি যে কথাটা বলতেছেন যে বার্সেলোনার আসলে আলভারেজ হইতেই হবে এমন কোনো ইস্যু নাই, বিকজ দে স্টিল হ্যাভ এ ভেরি স্ট্রং স্টেবল ফরওয়ার্ড লাইন। মানে লেভানডস্কি তো অনেক বয়স হয়ে গেছে, সো ওর জায়গায় আসলে কে খেলতে আসবে সেটা নিয়ে কথা। বাট একদম ঠিক মতো যেটা বলছেন যে বার্সেলোনা মেইন ঝামেলাটা হবে মিডে। মানে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু খুব ভালো মিড নাই, যে কটা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে বিভিন্ন দলে চলে গেছে, কিন্তু অ্যান্ডারসনকে সিটি নিয়ে নিছে, টোনালেকে টটেনহাম নিয়ে নিছে, এবং তাও প্রাইস 100, তাও কোনোটাই 110-এর নিচে নাই। হ্যাঁ, সো ডিফেন্সিভ মিড ইজ সামথিং ম্যানচেস্টার ইউনাইটেড এখনো খুঁজে পাচ্ছে না। সো এইরকম একটা সিচুয়েশনে হোয়াট এভার রিমেনিং রিসোর্সেস লেফট, আমার মনে হয় বার্সা ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের এই ইঞ্জুরিটা তো মানে খুবই অন অ্যান্ড অফ হচ্ছে, তার মানে ফর শিওরলিও খেলতে পারবে না আসলে মানে লম্বা সময় ধরে। আমার কাছে মনে হয় যে আলভারেজ ইজ নট দ্য পিক অফ দ্য টার্গেট এনিমোর। এই জায়গায় আসলে বার্সেলোনা এখন একটা স্ট্রাইকার ট্রাই করবে, মানে সেটা আলভারেজ না, এত 140-50 মিলিয়ন না, করবে হয়তো, ট্রাই করবে। মানে ইংলিশ লিগ ছাড়া অন্য যে কোনো লিগের থেকে, সিরিয়া থেকে আনতেই পারে, আরও অনেক ফ্রি এজেন্ট আছে, সো ওরা ট্রাই করবে। বাট আমার এখন মনে হইতেছে যে মানে সে কথার কথা আমরা ভাবতেছি যে মানে ডেসিরি ডুয়ে, মানুকনে এরা বুঝে ম্যানচেস্টার ইউনাইটেড আসবে এখানে, কিন্তু ডু নট বি সারপ্রাইজ ইফ যদি বার্সেলোনা এখন এখানে ঢুকে, বিকজ ওদের কিন্তু ডিসিশন নিতে এত প্ল্যান করতে হয় না, এবং দে হ্যাভ দ্য মানি অ্যান্ড দ্য মাসেল। সো ওরা একটা ডিফেন্সিভ মিড সাইন করাইতেই পারে। ওকে, আর কিন্তু এই ক্ষেত্রে আলভারেজের জন্য আসলে বলবো সে মানে বিশ্বকাপের পুরো বিশ্বকাপ জুড়ে সে কিন্তু একটা হাইপে ছিল, এবং সে ড্রেসিং রুম মানে ডিস্টার্ব করা কিছু কথাবার্তাও কিন্তু তার মুখ দিয়ে বিভিন্ন সময় এসছে। সো এই ক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তো তার কাছে একটা অ্যাপোলজি বলতেই পারে যে আলভারেজ তো অ্যাকচুয়ালি হি ডাজন্ট লুজ এনিথিং। মানে অ্যাথলেটিকো মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগে আছে, মানে এমন তো না যে চেলসি কেস বা টটেনহাম কেস বা আরও অনেক এক্সাম্পল হইতে পারে। ওর যে খেলা, মানে ওর যে একটা সিজনে ওর যে খেলা, 38টা লা লিগা ম্যাচ, মিনিমাম 10টা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ, এগুলো কিন্তু পাবে। এখন ওর বার্সায় খেলার ওর যে টার্গেট, এটার জন্য হি হ্যাজ টু ওয়েট আমারও মনে হয়। এবার তো আওয়াজটা দিছে অ্যাথলেটিকো মাদ্রিদ তো জানে, এবার ওর তো লাস্ট ইয়ার অফ কন্ট্রাক্ট না, সেটা হইলে আবার বিপদ হতো, তাহলে ছাড়ে দিতে বাধ্য হইতো। কিন্তু এক্ষেত্রে আলভারেজের সঙ্গে আবার আরেকটা গুঞ্জন আছে হচ্ছে আর্সেনালের, তারা গিওরকাসকে দিয়ে হচ্ছে আলভারেজকে নিতে চায়। এই ক্ষেত্রে আমরা আসলে লা লিগা থেকে একটু ইপিএল এর দিকে চলে যাই, মনে হয় পিওর গুজব। গিওরকাস, হ্যাঁ, এটা পুরোদমে একটা গিওরকাস মাত্র একটা সিজন ইয়ে করলো, সো এই ক্ষেত্রে আসলে এটা মনে হয় না। তো আমরা এটা দিয়ে আসলে গুজব হোক বা যেটাই হোক, আমরা এটা দিয়ে একটু ইপিএল এর দিকে চলে যায়, যেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে এখন পর্যন্ত ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দিতে পারেন, এবং তার জন্য আর্সেনাল বিডিং রেডি করে রেখেছে, এবং তার স্যালারি স্ট্রাকচার মানে 400K পর্যন্ত অলরেডি বলে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তবে ইমেজ রাইটস বা কিছু ইস্যু হতে পারে। আমরা জানি আর্সেনালের ক্ষেত্রে আর্সেনালের লেফট উইং সাইডে মার্টিনেলি খেলছে, ব্যাকআপ হিসেবে কাই হাভার্টস, এবং ইয়েকে তো সেলই করে দেওয়া হয়েছে, এবার টার্কিশ লিগে ট্রসার্ডকে সেল করা হয়েছে। তো এই জায়গায় আসলে ভিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফাইটটা আসলে মানে 22 বছর পর আর্সেনাল লিগ শিরোপা জিতেছে, এরপরে ভিনিসিয়াস জুনিয়র যদি যোগ দেয়, দলের স্ট্রেংথের জায়গাটা আসলে একদিকে
একদিকে সাকা একদিকে ভিনিসিয়াস জুনিয়র, কিভাবে দেখছেন? আমি আসলে ওই স্পোর্টস লাইভ উইথ এসবি থেকেই বলি, আপনার কথা আপনাকে বলি, যেহেতু বলতেছেন খুবই ভালো লাগছিল জিনিসটা, আপনার একটা লেখা। আমরা সবাই আসলে খুব ভক্ত আপনার স্পোর্টস লাইভ উইথ এসবির। একটা জিনিস, বড় জিনিস হচ্ছে সৈকত, আপনার ওই শক্তি কী হবে কেমন হবে এটা ভুলে যান। ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু মেগা সুপারস্টাররা খুব কম আসছে যখন তারা লাইভ, মানে ধরেন রোনাল্ডো যখন সেকেন্ড টাইম আসছে, ও তো প্রাইম টাইম শেষ, প্রাইম টাইম শেষ, ওরে আনছে আসলে হোয়াট এভার রিজন, রোনালদিনোকে আনা সম্ভবই হয় না। ক্যাসিমেরো 5টা ইউসিএল জিতে যখন আর দৌড়াইতে পারে না তখন আসছে। এবং এই আনাআনির সুপারস্টার আনাআনির ব্যাপারটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ইনভলভ পার্টি ম্যানচেস্টার ইউনাইটেড। কিছু কিছু জায়গায় হালানকে কিন্তু ইয়াং হালানকে টিমে আনছে, এখানে আসার পরে হি বিকাম দ্য, ইভেন বেলিংহাম কিন্তু যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে বেলিংহাম এখনো 23। সো একটা প্রাইম প্লেয়ার, মানে যে অলরেডি মেগা 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 সুপারস্টার হইতে হইলে গ্লোবাল পার্সপেক্টিভে আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার হইতে হবে, বা ওই রকম ফ্রান্স হইলে এমবাপ্পের মতো হইতে হবে, মানে ওই লেভেলে এমবাপ্পে হইতে হবে। আবার ফ্রান্সের কাভারস্কেলিয়া কিন্তু আমাদের কাছে অনেক বড় নাম, কিন্তু সুপারস্টার না। সো ভিনি যে মানে মেগা স্টার বা হোয়াট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো আমি যে জন্য বলছি যে আপনার কথাটা, এত বড় স্টার কিন্তু আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে আসে নাই। সো আর্সেনাল যেখানেই আসুক, মানে ডোন্ট বি সারপ্রাইজ যদি লিভারপুলে চলে যায় বা অন্য কিছু হইতে পারে, ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক কিছু সম্ভব। মানে লাস্ট টাইম আর্সেনালই যখন ওজিলকে আনছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, মরিনো তখন ওইখানে, মানে ওকে যখন রিয়াল মাদ্রিদ থেকে আনছিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য লাস্ট যে আমরা রানিং একটা সুপারস্টারকে আসলে দেখছি। সো ওইটা আনফরচুনেটলি আর্সেনাল যে আনছিল এটা কেউ মনে রাখে নাই, বিকজ তখন আসলে এখন আমরা আর্সেনাল ওই টালমাটাল বলতে ফোর্থ ফিফথ, কিন্তু এইবার তো আসলে আর্সেনাল ইজ এ ডিফারেন্ট ব্রিড, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট ব্রিড। তো আমরা সবাই আসলে চাবো যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফ্যান আসলে, ভিনি আসলে আসুক। আর্সেনালে আসলে আপনি যে প্রশ্নটা করছেন, আর্সেনাল ইজ লাইক ওয়ে অ্যাহেড দ্যান এনিবডি, মানে এইদিকে সাকা ওইদিকে ভিনি যদি থাকে, মাঝখানে যদি কোনো নাইন নাও থাকে, ডেফিনেটলি আছে, ও তো ভালো প্লেয়ারই আছে, কিন্তু মানে আর্সেনাল মানে সিটি আর লিভারপুলের জন্য উইল বি ভেরি ডিফিকাল্ট টু ক্যাচ আপ হোয়াট এভার দে ডু। কিন্তু আর্সেনালের এই ক্ষেত্রে এবার সিজনে একটা দুর্ভাগ্যজনক বিষয় বলতে হবে, তাদের কিন্তু সালিভা ইনজুর্ড, তাদের সাকা সম্ভবত সার্জারিতে যাবে, এবং ডেকলান রাইস, 3টা প্লেয়ারে কিন্তু। রাইসের তো মানে এটা তো একটা, আমি সেদিনই দেখলাম জিনিসটা, মানে রাইস 38টা লিগের ম্যাচ খেলছে, তারপরে এফএ কাপে 5টা ম্যাচ খেলছে, লিগ ক্লাবে 4টা ম্যাচ খেলছে, ইউসিএল এর ফাইনাল পর্যন্ত, তার মানে হচ্ছে 10, 6, 16, 17, 18, 19টা। তো একটা লোক সিজনে 80টা ম্যাচ খেললে তো এরপরে ওয়ার্ল্ড কাপ, এবং ইনফ্যাক্ট ইন এভরি ম্যাচ, তো এটা তো একটা ইম্পসিবল ব্যাপার। তো আমার যেটা মনে হয় সালিবা ইজ এ সেটব্যাক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, মানে এটা তো অ্যাটলিস্ট ক্রিসমাস পর্যন্ত যাবে, বাট এরা আসলে আস্তে আস্তে আবার চলে আসবে, এদের তো বেসিক্যালি ফিটনেস কনসার্ন। তো ওই প্রথম দিকে যদি আর্সেনাল খুব বেশি পিছায় না যায়, রাইট টাইমে আবার এদেরকে টিমে পাই যাবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবার অন্যদিকে ট্রান্সফার মার্কেটে যদি আমি বলি, এবার প্লেয়ার, মানে যে প্লেয়ারের দিকে নাম শোনা যাচ্ছে, যে প্লেয়ারে হাত বাড়াচ্ছে, যেদিকে বাড়াচ্ছে, টোনালি বলি, অ্যান্ডারসন বলি, 100 মিলিয়ন একটা প্রাইস ট্যাগ তো মোটামুটি এখানে একদম, মানে গরিবের বাজার বলে আর কিছু নেই এখানে, কোনো গরিবের বাজার, তুমি এখানে গরিবের বাজার বলতে কিছু 100 মিলিয়ন পাউন্ড, কিন্তু হ্যাঁ ইউরো না, হ্যাঁ। তো এখানে আসলে গরিবের বাজার বলতে কিছু না, এখানে সব বড় লোকদের খেলা। ফুলহামে আমাদের মানে ফুলহাম বা এভারটন বা অন্যান্য যারা আছে তারা আসলে হচ্ছে এখানে আসলে একটা দর্শক। ম্যাথিউস ফার্নান্দেস উলস থেকে হচ্ছে গিয়ে, ওয়েস্ট হ্যাম থেকে হচ্ছে গিয়ে আপনার ইয়েতে জয়েন করছে, টটেনহামে জয়েন করছে, সেখানে তার উইকলি স্যালারি হয়ে যাচ্ছে 250K প্লাস। তো মানে এগুলো তো আসলে খুবই অস্বাভাবিক, মানে বাচ্চা ছেলে। হ্যাঁ, আবার গার্নাচো আবার মাত্র এক সিজন গেল, আবার চলে গেল লোনে। লিভারপুল ট্রান্সফার মার্কেটে নানাভাবে চেষ্টা করছে তারা পিএসজি থেকে বারকোলা বা একটা হাই নেম, একটা তারা ভালো নেম একটা সিগনেচার করার। ম্যানচেস্টার ইউনাইটেডের কথা যদি বলি একটু মাঝখানে, ম্যানচেস্টার ইউনাইটেড আমরা জানি ক্যাসেমিরো যাওয়ার পরে এবং উগার্তের ইনজুরি হওয়ার পর তাদের মিডফিল্ডে একটা ক্রাইসিস জোন বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আসলে আমরা তাদের সাইনিং হয়েছে সান্তোস, টিলেমেন্স এবং পাইপলাইনে তারা চেষ্টা করছে, যদিও এটা নিয়ে আসলে ট্রান্সফার মার্কেটে খুব একটা বেশি আওয়াজ নেই, কিন্তু
তারা চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত যে ট্রান্সফার মার্কেট এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড মিড নিয়ে, সেটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রান্সফারের এইবারের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মানে ইউনাইটেড আসলে এরকম প্রতি বছরই একে কিনবো ওকে কিনবো অনেক হাইপ থাকে, যেহেতু ফ্যান বেস, ইউ আন্ডারস্ট্যান্ড, এটা এই অনেকটা আর্জেন্টিনা ফ্যান বেসের মতো ম্যানচেস্টার ইউনাইটেড। এখন এইবার ডিফারেন্সটা হচ্ছে এইবারে সামহাউ মানে কাজ যারা করতেছে, বেরাডা অ্যান্ড দ্য ফুল টিম, মানে জেসন উইলকক্স হোক, ওইদিকে ভিভেল হোক, মানে ইনিওস আসলে এইবার প্রেসকে একদম ডার্কে রাখছে। সো আপনি যদি দেখেন যাদেরকে কিনছে, মানে টিলেম্যান্স তো বটেই, টিলেম্যান্স এটা কিন্তু নোবডি নোজ। আপনি যদি দেখেন মানে প্যাটফোর্ড স্ট্রিক, গোলব্রিজ শো, ইউনাইটেড স্ট্যান্ড, কোনোখানেই কিন্তু এটার কোনো আওয়াজ ছিল না, কোনো আওয়াজ নাই, আপনার সত্ত্বেও নাই কিন্তু। সো এইটা যে আসছে তার মানে হচ্ছে যে ও যখনই প্রাইম টার্গেটগুলো মিস করে ফেলছে, ও বুঝছে যে টোনালিকে আসলে হবেই না। অ্যান্ডারসন তো এইদিকে পাই দেয় নাই, আসলে হইতো না কখনো। আবার ওদের কিছু অনেক কিছু মিলে। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে সামনে কি হবে। সো আপনি যেটা বলতেছেন উগার্টে ইনজুরি বা ক্যাসিমেরো চলে গেছে, এরা যদি নাও যাইতো, এই মিডটাই তো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেম। মানে এই 60-62 গোল দিয়ে যারা 62-63 গোল খাইছে, তার মানে হচ্ছে দেয়ার ইজ সামথিং সিরিয়াস লং ইন দেয়ার মিডফিল্ড, রাইট? সো এই মিডফিল্ডে আসলে ওই মানে ওরা ইনজুর্ড না, উগার্টে ইনজুর্ড না হইলেও ও তো কোনো কাজের না, সো ওই জায়গায় নিতেই হইতো। এই জায়গাটায় কালকের নিউজটা হচ্ছে টপ 6-এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য অনলি ক্লাব যারা আসলে 100 মিলিয়ন স্পেন্ড করে নাই। আমি আসলে জানি না যে এই যে গল্পটা আমরা বেতন দিব না, আমরা বেশি টাকা দিব না, তো আমরা না দিয়ে তাহলে কি ম্যানচেস্টার ইউনাইটেড আসলে মিড টেবিল ক্লাব হইতে চাচ্ছে? এবং মিড টেবিল ক্লাব হইতে চায় আসলে এই ফ্যান বেসকে তারা কেমনে ম্যানেজ করবে আমি জানি না। ম্যানচেস্টার ইউনাইটেড সবাই সাপোর্ট করে, অ্যালেক্স ফার্গুসন 13 বার ইপিএল জিতছে, 20 বার টপ ফ্লাইট জিতছে। তো এই টপ ফ্লাইটের জেতা তো পরের কথা, যদি ফেরত আসতে হয় ওই অ্যাম্বিশনের জায়গা থেকে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে অ্যান্ডারসনকে 115 দিয়ে যদি কেউ কেনে, বা মর্গানকে যদি 113 দিয়ে কেউ কেনে, বা টোনালিকে যদি 85, ম্যাথিয়াস ফার্নান্দেজকে যদি 85 দিয়ে কেনে, তাহলে এটাই ওদের দাম। মানে এটা ভ্যালু আছে দেখেই তো ওরা কিনছে। ইসাককে 150 দিয়ে কিনছে, তার মানে এটাই ওর দাম। সো এখন ম্যানচেস্টার ইউনাইটেড বা ইনিওস যদি মনে করে যে না এটা দাম না, এটা বেশি হয়ে গেছে, তো সেই জায়গা, এবং সেটা বেশি হয়েছে দেখে আসলে আবার সান্তোসকে 52 দিয়ে কিনছে, সেটা আবার ঠিক দাম আছে। এটা আসলে আলোচনাটা ঠিক কোনো দিকে যাচ্ছে বলে আমার কাছে না। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে টটেনহাম আসলে এবার বলা যেতে পারে ডেসপারেট মুভ যাকে বলে, টটেনহাম যাকে চেয়েছে তাকে হচ্ছে নিতেই হবে, তাকে এই ধরনের ডেসপারেট মুভ বলা যেতে পারে। এবং আরেকটা বিষয় যেটা খুবই ইন্টারেস্টিং, এবার সম্ভবত আমরা অনেক দিন পরে না, লাস্ট কবে হয়েছিল আমি নিজেও মানে এটা মেমোরি রিকল করা খুব টাফ। লিভারপুলে আপনার নতুন এসছে ইরোলা, হ্যাঁ অনেকদিন পরে, আর্টেটা ছাড়া সবাই নতুন। হ্যাঁ, আর্টেটা একমাত্র বলা যেতে পারে এখানে এখন মোস্ট সিনিয়র এখানে। হ্যাঁ, আপনি এটা হচ্ছে ইপিএল এর, এদিকে মাইকেল ক্যারিক, এদিকে হচ্ছে ডিজার্ভি, তো এদিকে একটা সেটআপ দেখেন আপনি। আবার এদিকে আবার গ্লাসনারের মধ্যে প্রুভেনরা চলে যাচ্ছে, আবার আপনার ইয়েতে গেল, আপনার গ্লাসনার তো ইপিএল-এই আছে মনে হয়, গ্লাসনার ইপিএল-এ আছে। এদিকে আবার আপনি যদি দেখেন আপনি ক্রিস্টাল প্যালেস ছেড়েছে, ও গেল হচ্ছে আপনার ইয়েতে, সরি রুবেন আমরিম, আবার হচ্ছে এদিকে এসি মিলানে, আবার এদিকে মরিনহো ফ্লিকের ইয়েতে। মানে এবার ইউসিএল এ যদি আপনি দেখেন আর্টেটা এবং লুইস এনরিক, এই দুইজন বাদ দিলে বাকি দলগুলোর যারা আসলে ম্যানেজার হিসেবে, একটা জিনিস এই প্রসঙ্গে মনে পড়ে গেছে, যেহেতু আমাদের এর মধ্যে এই কথা রিপিট কোনো সাথে নাও করতে পারে, সেটা হচ্ছে আমি একটু ইপিএল থেকে বাইর হই। নেক্সট ওয়ার্ল্ড কাপের আপনি কোচের লাইনটা যদি দেখেন, ফ্রান্সে জিদান, জার্মানিতে ক্লুব, তারপরে ইটালিতে তো হইতে হইলো না, যাই হোক, তারপরে মানচিনি ইজ এ বিগ কোচ, মানে এবং তারপরে আনচেলত্তি ফর শিওর থাকবে ব্রাজিল, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। মানে 2030 সালের ওয়ার্ল্ড কাপটা কিন্তু ব্যাটেল অফ সুপারস্টার কোচ, এতগুলা সুপারস্টার, মানে ওই ডেলা ফুয়েন্তে তো ব্যাটল অফ মিডও বলা যেতে পারে, ব্যাটল অফ মিড, মানে ডেলা ফুয়েন্তে 30 পর্যন্ত থাকবে কিনা, কারণ ওদের তো আবার অনেক ধরনের ব্যাপার থাকে, মানে ভালো করলেই ও চালাই যাবে এমন কোনো কথা নাই। সো ওখানে যে লুইস এনরিকে চলে আসবে না কেউ বলতে পারতেছে না। সো অ্যামেজিং একটা ওয়ার্ল্ড কাপ, মানে কোচ পার্সপেক্টিভের সামনে অপেক্ষা করছে। এনিওয়ে সরি, আমরা না আমি ওইটা মানে আমি নিজে একবার হচ্ছে প্রায় বছর 8-10 আগে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছিলাম যে একটা স্বপ্ন, মানে বছর 8-10 না, 2018 বা 19-এর দিকে ওলে গানার সোলস্কার হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড সামলাচ্ছে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড হয়তো বা চেলসি সামলাচ্ছে, আর্সেনালে হচ্ছে গিয়ে
এই ছিল তখন ওই ছিল সে নতুন প্রজেক্ট তখন এইভাবে ওপেন হচ্ছিল, প্রত্যেকটা দলের লিজেন্ডরা হচ্ছে তাদের, তখনও আসলে আমি তখন ভাবিও নি যে একটা সময় গিয়ে আসলে এরকম হতে যাচ্ছে। কিন্তু এই প্লেয়ারদের মধ্যে কিন্তু মানে এক্স প্লেয়ারদের মধ্যে কেউ কিন্তু আসলে কোচ হিসাবে ওই লাইনটা এখনো ক্রস করতে পারে না। মানে ল্যাম্পার্ড তো আপনি চেলসি ধরে, ল্যাম্পার্ড আবার ফেরত আসছে এখন ইয়েকে ধরে কভেন্ট্রি, মানে ল্যাম্পার্ড কিন্তু চেলসি হিসাবে ব্যাপক ফেলিয়ার। সোলশার আমি এটা নিয়ে অনেক ডিবেট আছে, যাই হোক, বাট ওর এন্ডিংটা তো ভালো হয় না, মানে হি হ্যাড ক্যারিককে নিয়ে নতুন করে একটা আস্ত সই করতে হবে, এটা নিয়ে মানে আমার কাছে মনে হয় খুব ভুল একটা ডিসিশন ছিল, এখনো মনে হয়। মানে ও ক্যারিক আসলে এখন পর্যন্ত যদি বলা হয়, ক্যারিক আসলে লাস্ট সিজন যে ম্যাচগুলো দিয়ে তার পারফরমেন্স অ্যানালাইসিস করা হচ্ছে, সেখানে আসলে লো ব্লক টিমের এগেইনস্টে তার সাকসেস রেশিও কিন্তু খুব একটা বেশি না। হ্যাঁ, মানে সেটাই, এবং এই জায়গাগুলো কিন্তু একটা বিবেচ্য বিষয়। এইটা আবার যদি একটু অ্যানালাইসিস ধরেন, ও কোন খেলাগুলো জিতছে, আর্সেনালের 3টা গোল, প্রথমটা জুবিমেন্ডির ভুল পাস থেকে বল ধরে নিয়ে এমবুমোর গোল, আর বাকি 2টা হচ্ছে দূর থেকে শট করে গোল দিছে, একটা ডোরগু, একটা ওয়ার্ল্ডি, আর একটা কুইনা, একটা ওয়ার্ল্ডি। মানে এই যেখান থেকে শট করে কার্ভ করে রায়াকে বিট করা তো অসম্ভব। তো তারপরে ধরেন সিটির সাথে সিটি অল আউট চলে আসছে, একটা কাউন্টার করে ক্রস করে ডোরগু গোল দিছে, কিন্তু ওই একই টিম কিন্তু লিডসকে হারাইতে পারে নাই, লিডসের সাথে হারছে সম্ভবত, সো লিডসকে হারাইতে পারে থেকে বড় কথা আপনার ইয়ের সাথেও কিন্তু মানে সান্ডারল্যান্ডের সাথেও কিন্তু ড্র ছিল, সান্ডারল্যান্ডের সাথে, মানে হ্যাঁ। এবং যেই সময় আসলে অ্যামোরিমের চাকরিটা চলে গেছে বা হোয়াট এভার আর কি, যেটাই হোক, ওই সময় দেখেন আফকনে কিন্তু আমাদের বেস্ট প্লেয়ারগুলো নাই, ওই সময় আসলে আমাদ নাই, ওই সময় এমবুমো না, ওই সময় পর্যন্ত ফুল রাইট সেট এমটি। ম্যানচেস্টার ইউনাইটেডের বেস্ট প্লেয়ার কিন্তু এমবুমো, ও নাই, আমাদ নাই, তো মাঝরাউই নাই, রাইট সাইড এমটি টোটালি, পুরো রাইট সাইড ফাঁকা। ওই ঠিক ওই সময়ের ক্যারিক থাকলে বা অন্য যে কেউ থাকলে, ওই সময় আঞ্চলিক থাকলেও কি হইতো সেটা আমরা জানি না। তো ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে অনেক সমস্যা, আমার ধারণা এটা খুবই ডিপ রুটেড একটা প্রবলেম। এটা নিয়ে আমরা পরে আরো অনেক কথা বলতে পারবো, এখানে ট্যাকটিক্যাল অনেক ধরনের বিষয় আসলে সামনে থাকবে। তবে আজকে আমরা আসলে মানে ওই জিনিসটা যেটা বলি, আসলে আসার জায়গাটা, যেটা আসার জায়গা বলতে আসলে এটা আসলে মানে কি বলবো, এটাকে এক্সাইটমেন্টের জায়গাও বলা যেতে পারে। জিনেদিন জিদান ফ্রান্সের জাগ আউট সামলাচ্ছে, এবং ধরেন মানে সামনে হচ্ছে গিয়ে এদিকে আপনার ইতালির মানচিনি সামলাচ্ছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার আনচেলতি হচ্ছে ব্রাজিল, হচ্ছে জার্মানিতে, ক্লপ জার্মানির। আমরা আসলে ডাগ আউটের দৃশ্যটা আমরা হয়তো মানে ডাগ আউটের দৃশ্যটা কি হতে যাচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপে, সেটা হয়তো আমরা একটু মানে কল্পনা করতে গেলে আসলে ভালো লাগে এরকম কিছু একটা বিষয়। এবং ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আলাপ করতে গেলে অবশ্য দেখা গেছে আমার আরও কয়েকটা এপিসোড করতে হবে, ট্যাকটিক্যাল আলাপ থেকে শুরু করে কিভাবে আসলে তাদের রিভিল প্রসেস, তার আগে কি হয়েছে, সেগুলো নিয়ে আসলে অনেক আলোচনা করা যাবে। তবে আজকেই তো আর শেষ নয়, আরও আছে অনেক কিছু। ট্রান্সফার মার্কেট সবে মাত্র শুরু, প্রি সিজন, এবং এরপরে শুরু হয়ে যাচ্ছে মূল সিজন। লা লিগা, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে জমজমাট সব লড়াই, এবং লড়াইয়ের পেছনে ট্যাকটিক্যাল ব্যাটেল, ম্যানেজাররা কী ভাবছে এবং কিভাবে আসলে হতে যাচ্ছে এবার ইউসিএল। সেই ইউসিএল এর জমজমাট থেকে ফুটবলের সকল ধরনের গল্প নিয়ে আমরা স্পোর্টস ল্যাব উইথ এসবি আপনাদের সঙ্গে থাকছি। চোখ রাখুন ভিউজ বাংলাদেশ এবং রেভিট হোলের পর্দায়।